মোদি আর শাহ কি সত্যি নিজের দলের নেতাদের উপর আস্থা হারাচ্ছেন? তাদের কি মনে হচ্ছে যখন থেকে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, সহযোগীদের ভরসায় সরকার চালাতে হচ্ছে? সেই সুযোগে তাদেরই চাপে রাখতে তাদের বিরুদ্ধে দলের ভেতরে তাদের ক্রমশ একটা শক্তিশালী লবি তৈরি হচ্ছে। আর এই লবি কি আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে আড়ালে কোনো বড় খেলা খেলে দিতে পারে? আবার বলছি, আমরা মন গড়া কোনো খবর ফেরি করি না, তথ্য থেকে সত্যে পৌঁছানোর চেষ্টা করি। রাজনীতির চশমা দিয়ে ঘটনাটাকে পর্যবেক্ষণ করার চেষ্টা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরার। চলুন দেখা যাক। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। ভারতের রাজনীতির অন্দরে এই মুহূর্তে এমন সময় চলছে যেখানে সরকারের দুই স্তম্ভ মোদি এবং অমিত শাহের চলাফেরা লাঠির উপর নির্ভরশীল। 2014-2019-এর সেই প্রচন্ড প্রভাব থেকে আজকের পরিস্থিতি একদম আলাদা। প্রজাপতির মতন ঘুরপাক খাচ্ছে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি, আর প্রতিটি অসন্তুষ্ট সাংসদ যেন সুযোগের অপেক্ষায় রয়েছেন। রাজনীতির এই মঞ্চে শক্তি, কূটনীতি, বিদ্রোহ, প্রলোভন সবই একত্রিত হয়ে তৈরি করছে এক স্লো মোশন থ্রিলার। আর সেই নাটকের প্রধান দুই চরিত্র মোদি এবং শাহ এই মুহূর্তে সবচেয়ে দুর্বল অবস্থায়, চারপাশে ঘিরে থাকা চ্যালেঞ্জের মুখে। আগামী 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যার বিচারে এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের জেতার সম্ভাবনা 16 আনা। সাদা চোখে বিরোধী শিবিরের প্রার্থী জাস্টিস বি সুদর্শন রেড্ডির হেরে যাওয়ারই কথা। আমি আপনি এটা বুঝতে পারলেও বিজেপি কিন্তু 100% নিশ্চিত নয় বলেই যে অমিত শাহ, যিনি সহজে কাউকে পাত্তাই দেন না, সেই তিনিও দলের কিছু সাংসদকে ঘরে ডেকে চায় পে চর্চা করছেন। নরেন্দ্র মোদী দলের সাংসদদের সঙ্গে দুদণ্ড কথা বলার যার সময় হয় না, সেই মোদী সাংসদদের ফোন করে কুশল জানতে চাইছেন, তারপর মন কি বাত বলছেন। এর অর্থ দলে যে অসন্তুষ্ট সাংসদদের সংখ্যাটা বাড়ছে তা খুব ভালো টের পাচ্ছেন শীর্ষ নেতৃত্ব। এই মুহূর্তে বিজেপির শীর্ষ নেতৃত্বের আশঙ্কা 9 তারিখ যদি ক্রস ভোটিং হয়, যদি হেরে যান তাদের প্রার্থী রাধাকৃষ্ণন, এই উপনির্বাচনের লড়াইটাকে অনেকে বলছেন দক্ষিণ বনাম দক্ষিণ, কারণ শাসক এবং বিপক্ষ দুই পক্ষের দুই প্রার্থী দাক্ষিণাত্যের প্রতিনিধি। রাধাকৃষ্ণন তামিলনাড়ুর, জাস্টিস রেড্ডি তেলেঙ্গানার। ফলে চন্দ্রবাবুর দলের সাংসদদের একটা অংশ জাস্টিস রেড্ডিকে ক্রস ভোট করতে পারে বলে প্রবল আশঙ্কা করছেন বিজেপি নেতৃত্ব। শরিকদের কথা বাদ দিন, এর চেয়ে তাদের বেশি ভয় দলের অন্দরমহল নিয়ে। যেই বিজেপি আদর্শ আর অনুশাসনের বুলি কবচায়, তারাও দলের সাংসদদের ভোট নিয়ে নিশ্চিত হতে পারছেন না বলেই আগামীকাল 6 সেপ্টেম্বর দলের সভাপতি জেপি নাড্ডা 7 মতিলাল নেহেরু মার্গে দিল্লিতে নিজের সরকারি বাসভবনে দলের সমস্ত সাংসদকে নৈশ ভোজে ডেকেছেন। ডিনারের মোড়কে আসলে দলের সাংসদদের পাখি পরানো যে সরে যাবেন না, কারোর কথায় ভেসে যাবেন না, এখানেই শেষ নয়। তার পরদিন 7 সেপ্টেম্বর রবিবার পার্লামেন্টে বিজেপির সমস্ত সাংসদকে ডাকা হয়েছে। দুই মুখ্য বক্তা শাহ এবং নাড্ডা, সঙ্গে রয়েছে মধ্যাহ্ন ভোজের আয়োজন। না, এত কিছুর পরেও কোনো পাখি যদি 9 তারিখ বেসুরো গায়, ফলে উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক একদিন আগে 8 তারিখ স্বয়ং নরেন্দ্র মোদী, যিনি সচরাচর সাংসদদের সঙ্গে সময় কাটান না, তিনি 7 নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে এক বিশাল ডিনার পার্টির আয়োজন করেছেন। তাদের জন্য, বিজেপি এবং এনডিএ সাংসদদের জন্য, যাদের পরদিন সকালেই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে হবে। কেন দলেরই সাংসদদের নিয়ে এত আশঙ্কা? কেন দোদুল্যমানতা? আসল কারণটা হলো, গত মাসে দিল্লির অভিজাত কনস্টিটিউশন ক্লাবের নির্বাচনে সেক্রেটারি পদে অমিত শাহের মনোনীত প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ানের পরাজয়। কার কাছে পরাজয়? বিজেপিরই আরেক সাংসদ রাজীব প্রতাপ রুডির কাছে। বিজেপির জিত, আবার বিজেপিরই হার। দীর্ঘ 25 বছর পর এবার জোরালো প্রতিদ্বন্দ্বিতার সাক্ষী থেকেছে রাজধানী দিল্লির কনস্টিটিউশন ক্লাবের নির্বাচন। 2000 সাল থেকে এই ক্লাবের সেক্রেটারি পদে রয়েছেন রুডি। বর্তমানে বিহারের সারণের সাংসদ রুডি হচ্ছেন আদতে সেই বাজপেয়ী জামানার বিজেপি নেতা। বাজপেয়ীর মন্ত্রিসভায় তিনি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ছিলেন।
সকলেই বোঝেন বাজপেয়ী আডবাণী জামানার বিজেপি এবং মোদী শাহ জামানার বিজেপি এক নয়। অরুণ জেটলি আর সুষমা স্বরাজ প্রয়াত হওয়ার পর থেকে পুরনো জামানার আর কোনো নেতাকে ক্যাবিনেটে ঠাঁই দেননি মোদী। আর রাজীব প্রতাপ রুডিদের তো এখন দলে কিছুটা সন্দেহের চোখেই দেখা হয় বলেই তো কনস্টিটিউশন ক্লাবের ভোটে অমিত শাহ তার পছন্দের প্রার্থী সঞ্জীব বালিয়ানকে রুডির বিরুদ্ধে নিঃশব্দে প্রার্থী করে দিয়েছিলেন। গোপন খবর, যোগী আদিত্যনাথও রুডিকেই সমর্থন করেছিলেন। সংসদ অধিবেশনের ফাঁকেই ভোটটা দিয়ে যান জেপি নাড্ডা এবং অমিত শাহ। মল্লিকার্জুন খার্গেকে সঙ্গে নিয়ে ভোট দিয়ে যান সোনিয়া গান্ধী। নরেন্দ্র মোদী, লালকৃষ্ণ আদবানিরাও এই ক্লাবের ভোটার। সাংসদ হলেই বর্তমান বা প্রাক্তন তিনি ক্লাবের মেম্বার হতে পারেন। প্রায় 1300 ভোটারের মধ্যে এবার ভোট দেন 700-র বেশি সদস্য। 600-র বেশি ভোট পড়ে ব্যালটে, বাকিটা পোস্টাল ব্যালটে। গভীর রাত পর্যন্ত টান উত্তেজনার মধ্যে গণনা হয়। শেষ পর্যন্ত রাজীব পান 392টি ভোট, অন্যদিকে বালিয়ান পান 290টি ভোট। 102 ভোটে জয়ী হন রুডি। এর আগে 2009 সালে এই ক্লাবের ভোটে রুডি হারিয়েছিলেন তৎকালীন বিজেপি সাংসদ, পরে যিনি রাষ্ট্রপতি হন সেই রামনাথ কোবিন্দকে। আসল কথাটা হলো কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার এই ভোটটাই মোদী শাহের মাথা ঘুরিয়ে দিয়েছে। কারণ এটা মোটেই নির্দিষ্ট একটি ক্লাবের নির্বাচন ছিল না, ছিল অমিত শাহের প্রেস্টিজের লড়াই। দিনের শেষে তিনি দেখলেন বালিয়ান তার প্রার্থী জানা সত্ত্বেও বেশি ভোট পড়ল রুডির দিকে। শোনা যাচ্ছে রুডিকে জয়ী করার পিছনে বড় ভূমিকা ছিল খোদ রাহুল গান্ধী। 700 ভোটের মধ্যে 102 ভোটের ব্যবধানে জয় সহজ কথা নয়। রুডির জয় বুঝিয়েছে অমিত শাহের কথায় এখন আর তার নিজের দলের বহু সাংসদই কান দিতে চাইছেন না। মোদীর চাণক্য খ্যাত শাহ যদি সাংসদদের ক্লাবের নির্বাচনে দুর্বল প্রমাণিত হন, তাহলে সামনের বড় নির্বাচনে এই বিদ্রোহ তো আরো বিস্তৃত আকার ধারণ করতে পারে না। সেই আশঙ্কা থেকেই তো উপরাষ্ট্রপতি নির্বাচনে একটু রিস্ক নিতে চাইছেন না নরেন্দ্র মোদী। একটা কথা প্রচলিত রয়েছে, একবার মানুষ আঘাত খেলে তারপর থেকে সাবধানে চলতে শেখে। কনস্টিটিউশন ক্লাবের হার থেকে শিক্ষা পেয়ে কি আজকাল বিজেপির গুজরাট লবি মোদী এবং শাহ অতি সতর্ক হয়ে প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন, অতিরিক্ত সাবধানতা অবলম্বন করছেন? সেই কারণেই কি উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপি বা এনডিএর ভেতরে যত অসন্তুষ্ট নেতা সাংসদ রয়েছেন তাদের একে একে মান ভাঙানো, তুষ্টিকরণ আর তৈলমর্দনের পালা শুরু হয়েছে? দলীয় সূত্রে খবর, রাজীব প্রতাপ রুডির মতন বিদ্রোহীকেও ফোন করা হচ্ছে, ঘরে ডেকে চায় পে চর্চা হয়েছে। দলের বাকি অসন্তুষ্ট সাংসদকেও ঘরে ডেকে চা খাইয়ে বোঝানো হয়েছে বিরোধীদের কথায় কান দেবেন না, রুডির মতন রাহুল গান্ধীর হাত ধরবেন না, আপনারা আমাদের লোক, আমাদের সঙ্গেই থাকুন। এই আপ্যায়ন, এই আতিথ্য, এই চায়ের আড্ডা 1 বছর আগেও এসব আদিক্ষেতা বিজেপির শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক অস্ত্র ছিল না, প্রয়োজনেই পড়তো না। আর এখন মোদী আর শাহ খুব ভালো করেই বুঝে গেছেন যে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে তারা এখন 2 লাঠির ভরসায়। বাংলায় লাঠৌষধি বলে একটা কথা আছে না, সেই ভয় এখন বিজেপির শীর্ষ নেতৃত্বকে সর্বক্ষণ ঘিরে রেখেছে। 2014 আর 2019-এর সেই সময়ের মতন 2025 নয়, যখন গুজরাট লবির হাতে ছিল প্রবল সংখ্যাগরিষ্ঠতা। গুজরাট লবির আগের মতন ততটা পরাক্রমীও নয়। ফলে এতদিন যারা গুজরাট লবির সমস্ত চাপ মাথা পেতে নিতে বাধ্য হতো, তারা এখন মাথা তুলতে শুরু করেছেন। কনস্টিটিউশন ক্লাবের নির্বাচন তো তারই এক ক্ষুদ্র ঝলক দেখিয়ে দিয়েছে। সেই দলে রয়েছেন বসুন্ধরা রাজে, নীতিন গডকরি, যোগী আদিত্যনাথ, কিছুটা রাজনাথ সিং, সঙ্গে কর্ণাটকের ইয়েদুরাপ্পা, রাজীব প্রতাপ রুডি, রবিশঙ্কর প্রসাদ, মুক্তার আব্বাস নকভি, শাহনওয়াজ হুসেন। তালিকাটা এত লম্বা যে নাম ধরতে ধরতেই পুরো এপিসোড শেষ হয়ে যাবে। গতকাল আবার রাজস্থানের আদর্শ বিদ্যা মন্দিরে সরসংঘ চালক মোহন ভাগবতের সঙ্গে 20 মিনিট রুদ্ধদ্বার বৈঠক করেছেন বসুন্ধরা রাজে। ফলে বুঝতে পারছেন এই লবিটা ক্রমশ খোলাখুলি সক্রিয় হচ্ছে। আর এর আড়ালে যে আরএসএস এর হাত রয়েছে সেটাও অস্বীকার করার উপায় নেই।
গোষ্ঠীদ্বন্দ্ব যে দানা বাঁধছে সেই খবর মোদির কানে পৌঁছেছে, আর হয়তো সেই কারণেই তিনি আজ করছেন এই লবি উপরাষ্ট্রপতি নির্বাচনে তাকে কোনো না কোনো শিক্ষা দিতে চাইবে। প্রশ্ন হচ্ছে, দলের সাংসদদের নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের হঠাৎ এমন ঘোরতর আতঙ্ক কেন? আসলে এর পেছনে 3-4টে কারণ আছে। সেগুলো খুঁটিয়ে দেখলে ছবিটা একেবারে স্পষ্ট হয়ে যাবে যে কেন গুজরাট লবি ভয় কাঁপছে। যেখানে সংখ্যার হিসেবে তারাই এগিয়ে আছেন, প্রথম কারণটাই সবচেয়ে বড়। উপরাষ্ট্রপতি নির্বাচন এমন এক ভোট যেখানে হুইপ জারি হয় না, দলের নির্দেশ মানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সাংসদ চাইলে দলীয় লাইনের বাইরে গিয়ে ভোট দিতে পারেন, আর সবচেয়ে বড় কথা, ভোটটা হয় গোপন ব্যালটে। কে কাকে ভোট দিল সেটা কেউ জানতেও পারে না, তাই ক্রস ভোটিং এর আতঙ্ক বাড়ে। তাই পরিষ্কার করে বলা দরকার, মোদির ভয় আসলে জেতা হারার নয়। তিনি জানেন তার প্রার্থী হেরে যাবেন না, ভয়টা মান ইজ্জতের। যদি ক্রস ভোটিং হয়ে যায়, বিজেপির কিছু সাংসদ যদি আবার কনস্টিটিউশন ক্লাবের মতন রুডিদের সঙ্গে হাত মেলান, তাহলে যদি নিজেরাই নিজের প্রার্থীকে হারিয়ে দিতে চান, আর যদি সত্যি 8-10 জন সাংসদ ক্রস ভোটিং করে বসেন, তাহলে সেটা সরাসরি মোদির নেতৃত্বের ওপর আঙুল তোলা হবে। এমন বার্তা রটে যাবে যে বিজেপির লোকই আর মোদির পাশে নেই। তাই ক্রস ভোটিং এর আতঙ্কেই এত মধ্যাহ্ন ভোজের ধুমধাম, আপ্যায়নের হিড়িক, চা চক্রের চক্রবুহ চলছে। দ্বিতীয় ভয়ের নাম জগদীপ ধনখড়। ধনখড় যখন 2022 সালে উপরাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছেন, তখন প্রবল সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয়েছিলেন। কেন? কারণ তখন মোদির অবস্থান দলের ভেতরে, লোকসভায়, রাজ্যসভায় সর্বত্র একেবারে হিমালয়ের মতো অটল ছিল, দুর্ভেদ্য। প্রায় 75% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন মোদির প্রার্থী ধনখড়। কিন্তু এবার পরিস্থিতি আর সেই রকম নেই। শুধু অঙ্কের হিসেবে ধরলে মোদির পক্ষে আর 75% নেই, সেটা নেমে এসেছে 56%। হ্যাঁ, 75 থেকে সরাসরি 56তে নেমে এসেছেন মোদি। এরপর যদি ক্রস ভোটিং হয়ে যায়, তবে শতাংশ আরো গোত্তা খাবে। আর যদি সত্যি এমনটা ঘটে, তাহলে কি মোদিজির জন্য সমস্যার নতুন অধ্যায় শুরু হতে চলেছে? তাহলে কি বিজেপির ভেতরে যে বিদ্রোহের গুঞ্জন, যেই চাপা সুর, যেই ধোঁয়া উঠছে, তাতে আগুন জ্বলে উঠতে চলেছে? মাত্র 8-10টা ক্রস ভোটিং হলেও কিন্তু সরাসরি প্রশ্ন উঠে যাবে মোদির নেতৃত্ব নিয়ে। আবারও বলছি, প্রশ্নটা হার জিতের নয়, আসল প্রশ্ন হচ্ছে ক্রস ভোটিং এর। মোদির অস্থিরতার মূল কারণও এটাই। কোন সাংসদ যদি ইচ্ছাকৃত ভোট নষ্ট করেন, সেটাও পরোক্ষে মোদির দিকে আঙুল তোলা। আর যদি শাসক শিবিরের কেউ জাস্টিস রেড্ডিকে ভোট দেন, তবে তো অন্য বাজনা বেজেই গেল। কাকতালীয়ভাবে দেখা যাচ্ছে ক্ষুব্ধ সাংসদদের তালিকায় বেশিরভাগই বিহারের। বিভিন্ন বিশ্বস্ত সূত্রে আমরা যে খবর পেয়েছি, তাতে দেখা যাচ্ছে এনডিএর মধ্যে অসন্তুষ্ট এমপির সংখ্যা 100-র ওপরে। অসন্তুষ্টদের তালিকায় এমনকি গুজরাটের এমপিরাও রয়েছেন, কিন্তু তাদের হাতে কোনো বিকল্প নেই। কোথায় যাবেন তারা? বড় বড় রাজ্যগুলো, যেখানে রাজনৈতিক প্রভাব সবচেয়ে বেশি, সেই সব রাজ্যের বিজেপি সাংসদরা অসন্তুষ্ট। অসন্তুষ্টির কারণও ব্যক্তি ভিত্তিক। কেউ হয়তো মন্ত্রী হয়নি, সিনিয়রিটি থাকা সত্ত্বেও সঠিক জায়গা পাননি। কেউ হয়তো নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজে অসন্তুষ্ট। এই অসন্তুষ্ট সাংসদেরা কার কাছে অভিযোগ জানাবেন? কংগ্রেসে গিয়ে অভিযোগ জানাবেন? নিশ্চয়ই না। বহু সাংসদ বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যের মন্ত্রী গোপনে পরিচিত সাংবাদিকদের সামনে অনুযোগ করেছেন, যে কোনো রাজ্যে কাজ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কথা বলেও লাভ হচ্ছে না। এক কথায় তারা পাত্তা পাচ্ছেন না। অসন্তোষের ধোঁয়া ওঠার এটাও একটা বড় কারণ। বিহারের রাজীব প্রতাপ রুডি, রবিশঙ্কর প্রসাদ কিংবা আরো অনেক ভোটার, তাদের এখন মোদি শাহের সঙ্গে আগের মতন মসৃণ সম্পর্ক কিন্তু নেই। দলের সাংসদদের সঙ্গে শীর্ষ নেতৃত্বের কমিউনিকেশন গ্যাপটা ক্রমশ চওড়া হচ্ছে। মোদি শাহের যদি একেবারে ঘনিষ্ঠ বৃত্ত বলতে হয়, যেখানে 7 থেকে 8 জনের বেশি মাথা কিন্তু নেই। ভূপেন্দ্র যাদব রয়েছেন, পীযূষ গোয়েল রয়েছেন, জেপি নাড্ডা আছেন, ধর্মেন্দ্র প্রধান রয়েছেন, কিরেন রিজিজু রয়েছেন, অশ্বিনী বৈষ্ণব আছেন, অর্জুন রাম মেঘওয়াল রয়েছেন,
ঠিক তেমন এই বৃত্তের অনেক দূরে আছেন শিবরাজ সিং চৌহান, নীতিন গডকরি, বসুন্ধরা রাজে, ইয়েদুরাপ্পা। এর আগে ভৈরো সিং শেখাওয়াত এনডিএর সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও নিজের দক্ষতায় উপরাষ্ট্রপতি হয়েছিলেন। সেখানে এবার মোদীর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন একেবারে হিন্দুত্ববাদী বাস্তুতন্ত্রের ফসল, সংগঠনের পটভূমি থেকে উঠে আসা। দলীয় অনুশাসনের পূর্ব অভিজ্ঞতা থেকে তার মনে হতেই পারে যে এখানে কোনো মঙ্গল পাণ্ডে তৈরি হয় না, চন্দ্রশেখর আজাদ তৈরি হয় না, ভগৎ সিং তৈরি হয় না। কিন্তু শীর্ষ নেতৃত্বের আশঙ্কা হচ্ছে যদি 9 সেপ্টেম্বর একাধিক ভগৎ সিং তৈরি হয়ে যায়। উপরাষ্ট্রপতি নির্বাচনে সিক্রেট ব্যালট সর্ব অর্থেই সিক্রেট। ব্যালটে শুধু 2 প্রার্থীর নাম থাকে। ব্যালটে কোনো নাম্বারিং থাকে না, কোনো প্রযুক্তি বা পদ্ধতি নেই যাতে দেখে নেওয়া যায় কে কার কাছে ভোট দিয়েছেন। বুথে কোনো ক্যামেরা থাকে না। উভয় সংসদের সীমিত সাংসদ সংখ্যার কারণে এখানে পুরোপুরি স্পষ্ট যে কোনোভাবেই জানা যাবে না। এই ভোটদান আসলে আমাদের সংবিধানের সুপরিকল্পিত ব্যবস্থাপনার প্রতিফলন। তাই পুরো প্রক্রিয়া একদম ফুল প্রুফ। বিজেপির কোনো এমপি হোক বা বিরোধীর এমপি যদি ক্রস ভোটিং করেন তাহলে তার কোনো তথ্য পাওয়া যাবে না। এমন নয় যে কোনো স্বৈরশাসক ক্ষমতায় এসে লাঠি হাতে সাংসদদের ধাক্কা দিয়ে ভয় দেখিয়ে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি বানিয়ে দেবে। সবচেয়ে বড় বৈশিষ্ট্য, উপরাষ্ট্রপতি নির্বাচনে এমন এক ধরনের ভোট যেখানে হুইপ জারি হয় না, মানে দলীয় নির্দেশ মানা বাধ্যতামূলক নয়, দলীয় লাইনে ভোট দেওয়া জরুরি নয়। সবশেষে এটাই বলার যে জাতীয় রাজনীতির এই মুহূর্তটি একেবারে উত্তেজনাপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। সাংসদরা যারা একসময় অনুগত ছিলেন এখন অন্তরাত্মার কণ্ঠ শুনে ভোট দেওয়ার স্বাধীনতা পেয়েছেন। 9 সেপ্টেম্বর পরিষ্কার হয়ে যাবে মোদীর প্রলোভন এবং শাহের কৌশল এখনো কতটা কার্যকরী। এই নির্বাচন শুধু একটি পদ নয়, এটি বিজেপির অভ্যন্তরীণ শক্তি, অসন্তোষ এবং নেতৃত্বের প্রভাবের এক বিশাল পরীক্ষাগারও বটে। শেষ পর্যন্ত এই রাজনৈতিক মঞ্চে যিনি সবচেয়ে সাহসী, সবচেয়ে কৌশলী এবং সবচেয়ে বাস্তবসম্মত, তিনি এই গোপন খেলায় জয়ী হবেন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।